ইসলাম স্যার, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্যার অত্যন্ত জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষ। আমরা স্যারের দীর্ঘ বিচার বিভাগীয় জীবনের গল্প আজকে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে একাডেমি থেকে যারা নবীন আইনজীবী এসেছেন, বিচার বিভাগে সার্ভিসে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই সঙ্গে যারা তাদের অভিভাবক যারা আসছেন সেখান থেকে তাদের মধ্যে থাকলেও তাদের সন্তানের অভিনন্দন। এই সঙ্গে যারা নুরুল হক সাহেবের পিতামাতা উপস্থিত আসেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। তুমি আগে জানলে এই সেট বের করতে পারলে খুব ভালো লাগলো। ল একাডেমির প্রতিষ্ঠাতা আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিজ্ঞ সিনিয়র আইনজীবী সমাজের কিংবদন্তি, সর্বজন গ্রহণযোগ্য, বারবার বার প্রতিনিধি, ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্তমান সম্মানিত সভাপতি, যার সাহচর্য বিচারিক জীবনে দৈনন্দিন আমি নিজেও পেয়েছি, আমার প্রাণপ্রিয় ব্যক্তি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। এখানে মঞ্চে উপস্থিত আছেন সিনিয়র মোস্ট আইনজীবী, আমাদের বড় ভাই। তিনি আইনজীবী, বিশেষ করে ফৌজদারি আইন ব্যবসায় তাঁর সমতুল্য আমি অনেকে দ্বিধাবোধ করি না যে হাইকোর্টে আমি যে কতদিন ছিলাম তার অনেক পরামর্শ পেয়েছি, থাকলে তার কাছে তার সহমত পেয়েছি। শ্রদ্ধেয় বড় ভাই সিনিয়র শাহজাহান, আমাদের একজন রিটায়ার্ড সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ এবং বর্তমান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহজাহান সাজু হিসেবে আমার সাথে হিসাবে জানি আছেন। এখানে ঢাকা বারের সম্মানিত সভাপতি যারা মানবার জাহিদ ভূঁইয়া সাহেব আছেন, আরও সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে আছেন, সম্মানিত সুধীমণ্ডলী এবং এই একাডেমির ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জন্ম থেকে মৃত্যু, জন্মের পূর্বে আবার জন্মের পরেও এ জীবন আগে পরে সমবিভাগে কেবলই আইন দ্বারা তাড়িত। চলায় কথায়, আচার ব্যবহার, সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ সর্বক্ষেত্রেই আইন, নিয়ম কানুন, স্বীকৃত প্রথা অভ্যাস ও সবে আমরা নিয়ত আবদ্ধিত, কেউ এর বাইরে নয়। তারপরেও ঝুঁকি আছে বিচ্ছুতি, আর সেজন্যই প্রগত সভ্যতা শৃঙ্খলার হাত ধরে আইনের সামিয়ানার নিচে জীবন লীলা খেলার আসর পেতে জগৎ আস্বাদ উপভোগ করছে যুগ যুগ পরম্পরায়। মগজের ভাঁজগুলো যত সূক্ষ্ম তীক্ষ্ণ হোক, এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন নিদেন পক্ষে দুই মেরুতে অবস্থান করে। একজন প্রসব করে শুদ্ধাচার, আর একজনের বিরামহীন প্রয়াস কেবল পাপাচার।
সাহিত্য, কাব্যকলা, সংস্কৃতি, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, জীব জিজ্ঞাসা, গণিত, বিগণন, এমনকি সেতারের ঝঙ্কার, সব কিছু ছাপিয়ে যার প্রভাব, যার ছোঁয়া, যার ক্রিয়া অস্তিত্বে দানা পুঁতে আছে, সে আর কিছু নয়, সে হলো আইন। যার চোখে উঁচু নিচু, মোটা শীর্ণ, কালো সাদা, দুর্বল সবল, স্থান কাল পাত্র ভেদে সব একাকার। আইনবিদ্যার এক বাস্তব দীক্ষার পাদপীঠ হক ল একাডেমি। একেবারে বর্তমানের সাথে খাপ খাইয়ে এই পাদপীঠের জ্ঞান পিপাসু সবক গ্রহণকারীগণ শীর্ষে আরোহণ করিয়ে দেয় হক ল একাডেমি। যেখানে যারা তরবিয়ত হাসিল করেন তারা এই জীবন নিয়ে দীর্ঘশ্বাসী ভবিষ্যৎ ঘোলা করেন না, পেয়ে যান সাবলীল একটা পথ, বার কিংবা বেঞ্চ। নগরীর ঘিঞ্জি পথ, বহু আবাস, অসংখ্য ভবনের দেয়াল, সব কিছুকে ভেদ করে জ্ঞানের আলো সূর্যটাকে জ্ঞান পিপাসুদের কালো কোটের পকেটে সযত্নে উপযুক্ত বিচারে ঠেসে দিচ্ছে হক ল একাডেমি। একজন আইনজীবী, আইনজ্ঞ ব্যক্তি, সমাজের বিবেক। তিনি প্রতিবেশী কিংবা কারো যেন প্রতিযোগী না হন। তাঁর আচরণ হবে সকলের প্রতি সহমর্মিত, নেতৃত্বাবলম্বী। সমাজে তিনি প্রভাব বিস্তার করবেন অর্জনে নয়, বিসর্জনে। যার যত বেশি বিসর্জন দেওয়ার সামর্থ্যতা থাকবে, তিনি তত বেশি প্রশংসিত ও মন থেকে সকলের বরণীয় হবেন। কোনো আইনজীবীকে ব্যক্তিগতভাবে মামলায় জড়িয়ে পড়া খুবই দুঃখজনক। তার সামগ্রিক কেরিয়ার এর জন্য খুব প্রভাব পড়ে। আমাদের মর্মাহত হতে হয় যখন দেখি একজন আইনজীবীর মামলার প্রতিপক্ষের কেউ বারের কারো সহযোগিতা পায় না, এমনটা না ঘটে। বিচারকের জীবন ও পেশা অন্য কারো জীবন ও পেশার সাথে তুলনীয় নয়। এই একাডেমি থেকে বিচারকও বের হচ্ছে। সেই জন্য সমাজে তার পরিচয়টা যেমন সবার উপরে, তার অবস্থানটাও মহান সৃষ্টিকর্তার সন্নিকটে। ইসলামে আলিমগণকে নায়েবে রসুল বলা হয়, আর যারা বিচারক তাদেরকে বলা হয় নায়েবুল্লাহ, মানে আল্লাহর নায়েব, প্রতিনিধি। আপনারা জানেন যেমন তাদের উচ্চাসন তেমনি জবাবদিহিতার ক্ষেত্রেও সকলের মানদণ্ডের চেয়েও অতিশয় প্রখর। এই সমাজ বড় অসহায়। আমরা সবাই দেশের জন্যে, অথচ দেশের জন্য যেন কেউ নেই। প্রতিটা মানুষ স্বার্থের টানাটানিতে যেন জীবন্ত অস্থির লাশ। এটা করব, প্রশ্ন জাগে আমার কি লাভ? না না, দেশের কি লাভ? তাই যেন আমাদের টেনে নিয়ে যাক কর্মের অঙ্গনে। আমরা 18 কোটি, মুখের কথা নয়, কর্মে, প্রতিভা বিকাশে, সুরক্ষায়, বিজয়ের উল্লাসে পারঙ্গম এক মহান জাতিতে আমরা কি পারি না উপযুক্ত হতে? আজকের এই সংবর্ধনার পরম উপলক্ষ যারা এবং শিক্ষার্থী ভাই বোনদের বলছি, পড়াশোনার কোনো বিকল্প নেই। প্রতিজ্ঞা করুন, ল জার্নালগুলো নিয়মিত পাঠ করবেন। আমার একবার পোস্টিং হয়েছিল চুয়াডাঙ্গায়, সাপে বর হয়। 1-2 নং ডিএলআর থেকে 50 ডিএলআর, তৎকালীন সময় 50 পর্যন্ত ডিএলআর ছিল, 50 ডিএলআর পর্যন্ত হাতে পেয়েছিলাম। পরে দেখেছি, মনে হলো আইনের জগৎটা হাজারো কাহিনীতে ভারে ভারে সমৃদ্ধ হয়ে আমার চিন্তা জগতের পাল্লাকে ভারী করে নিচ্ছে। মনে রাখবেন, একবার পা পিছলে গেলে বাঁকা পথ আর ছাড়ে না। জীবনকে পরিচ্ছন্নতার শুভ্র কষ্টিকে সুস্মিত করে রাখুন।
বিদায়ের বেলায় সকল নেক কর্মাদি ওর গেলেমান ফেরেশতাদের সপের পাখায় সোয়ার হয়ে মিশে যাবে অবিনশ্বরে। সবাই সুদৃত হোক, অজ্ঞ একাডেমির এই ধারা অব্যাহত থাকুক, দিন দিন সুসামর্থ্যে অজ্ঞ একাডেমি বলিয়ান হোক। থাকলো আশীর্বাদ। জনাব অ্যাডভোকেট নুরুল হক সহ সম্মানিত শিক্ষক শিক্ষার্থী সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে আপনাদের মাঝে সুযোগ দেওয়ার জন্যে। সম্মুখে আরও कभी बोले तो शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमान और भी है সম্মুখে আরো আরো আকাশ উড়ো হে উড়ো দুরন্ত বাজ পাখি। আল্লামা ইকবালের এই শেয়ারের উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব মাননীয় বিচারপতি মাহবুবুল আলম স্যারকে। স্যারের মূল্যবান বক্তব্য আমাদের আগামী জীবনে পথ প্রদর্শক হিসেবে কাজে লাগবে বলে আমি মনে করি। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আমাদের স্মরণিকা প্রকাশ। এই স্মরণিকার বড় উন্মোচন পর্ব এখন অনুষ্ঠিত হবে। এর পরপরই আমাদের প্রধান অতিথির বক্তব্যে আমরা চলে যাব। আমাদের স্মরণিকাটি আমাদের প্রত্যেক অতিথির সামনেই দেওয়া হয়েছে। আশা করি একটি সুন্দর স্মরণিকা হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে সম্পাদক হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই স্মরণিকার ভিতরে, যেহেতু খুব স্বল্প সময়ে আমরা করেছি। যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা স্মরণিকার ভিতরে আপনাদের পাঠানো লেখা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক তাদের লেখাগুলো সংযুক্ত করার চেষ্টা করেছি। আপনাদের পাঠানো বিভিন্ন কৌতুক, কবিতা, ছোট গল্প, ভ্রমণ কাহিনী এবং হকলকার একাডেমিকে নিয়ে আপনাদের স্মৃতি কথাগুলো আমরা সংকলন করার চেষ্টা করেছি। এটি আমাদের দ্বিতীয়বারের মতো প্রকাশ। গতবারও একটি 2024 সালে প্রথম প্রকাশ করেছিল। আমরা আশা করি সামনের দিনে আরও সমৃদ্ধি অর্জন করবে হকলা একাডেমির আইনের বাতিঘর। আমরা অতিথিবৃন্দকে বিনয় বিনীত অনুরোধ জানাবো হকলা একাডেমির দ্বিতীয় স্মরণিকা আইনের বাতিঘর প্রকাশের মোড়ক উন্মোচন করার জন্য। আমরা সবাই আইনের বাতিঘর স্মরণিকাটি হাতে নিয়ে সবাই একসাথে আমরা হাতে নেই। আইনের বাতিঘর স্মরণিকাটি সবাই একসাথে হাতে নেই। দাঁড়াতে তো বলে নাই, আমাদের হাতে নিতে বলেছে। স্যারকে অনুরোধ করা হচ্ছে মোড়ক মোচন করার জন্য। আমরা সবাই হাতে নেই। আমি আছি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আইনের বাতিঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সবাই অনেক কষ্ট করে লেখা পাঠিয়েছেন। আমরা চেষ্টা করেছি সেটা সংকলন করার জন্য এবং যে সকল কৃতি শিক্ষার্থীরা আমাদের হকলা একাডেমি থেকে কৃতিত্ব অর্জন করেছেন, সম্পরিচয় হয়েছেন এবং অ্যাডভোকেসি পরীক্ষায় মানে বার কাউন্সিল পরীক্ষায় আপনারা তালিকাভুক্তি কৃতিত্বের সাথে পার করেছেন, হাইকোর্ট পারমিশন পরীক্ষায় আপনারা পার করেছেন। এই সকল শিক্ষার্থীদের ছবিও এখানে সংকলন করা হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই হকলা একাডেমির হটলাইনে আপনারা জানাবেন। এ পর্যায়ে আর দেরি করছি না। এ পর্যায়ে সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তিনি আর কেউ নন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ ধরে দীর্ঘ সময় পার করছি।
এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যমণি সিনিয়র অ্যাডভোকেট জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যার, যিনি বারবার নির্বাচিত নোয়াখালী থেকে, এবং তাকে করতালির মধ্য দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছি। জানান ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যার এমপি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যার এমপিকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, আমার গলাটা ভালো না। আপনাকে কর্তৃক আয়োজিত নবীন আইনজীবীদের সমর্থন অনুষ্ঠানের প্রিয় সভাপতি, এই একাডেমির প্রতিষ্ঠাতা, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব নুরুল হক, সম্মানিত প্রধান আলোচক মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ মাহবুব ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট জনাব শাহজাহান, যিনি বিশ্বজ্যোতি বিচারপতি, যিনি সভাপতি ছিলেন, এবং সুপ্রিম কোর্টের এখন বর্তমান প্রেক্ষাপট আইনজীবী জনাব মোহাম্মদ শাহজাহান, ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আমার জাহিদ, আমাদের নুরুল হক, এই এখানে প্রতিষ্ঠাতা নুরুল হকের সদ্য পিতা এবং মাতা, জাতীয় সংসদের পরিচালক আইন স্বাধীন স্মৃতি সহ সম্মানিত অতিথিবৃন্দ, এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় নবীন আইনজীবী ভাইবোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চাচ্ছি, আজকের অনুষ্ঠান আসতে দেরি হয়ে গেছে। আমি সকালে গিয়েছিলাম আমার নির্বাচন এলাকায় নোয়াখালী, সেখানে খাল কাটা কর্মসূচি করছি, আরো দুটো প্রোগ্রাম করে আবার ঢাকা আসছি। যদি এই প্রোগ্রামটার জন্য চলে খুব তাড়াহুড়ো করে আসে, কিন্তু ধানমন্ডি বাহার থেকে এখানে আসতে পারতে 1 ঘন্টা লাগছে। দেরি অনিচ্ছিত দেরি হয়ে গেছে, কিন্তু অন টাইমে আসতে পারি। বক্তব্য কিন্তু হয়ে গেছে অলরেডি। করে আমাদের মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলাম সাহেব ওনার বক্তৃতাটা পুরোটাই কবিতার আকারে বললেন নাকি, হ্যাঁ? বিশেষ করে সমাজের সমর্পণ না, কিন্তু এবং ওনার বিচারপতি হিসাবে পেয়েছি আমি তো বাইরে বিভিন্ন সব নির্বাচিত সেপ্টেম্বর 12 সম্ভবত আমার 11তম ইলেকশনে ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। তো কি হয় না সুপ্রিম কোর্টে ইনি মিলিং আমার কাছে আসে, খারাপ ভালো অনেক বিচারপতির সম্বন্ধে জানি, অনেকক্ষণ আমি বলি, সামনাসামনি বলি, হয়তো পার্সোনালি দিয়ে বলি, মানে প্রথম বিচারপতি বলি, কিন্তু আমাদের মাহবুব ইসলাম সাহেব সম্বন্ধে উনি একজন সৎ বিচারক ছিলেন, প্রত্যেক বিচারক ছিলেন, জ্ঞানের সঙ্গে তার অনেস্টি নিয়ে কোনো কোশ্চেন নেই, কখনো উনি বায়াস ছিলেন না। ইম্পর্টেন্ট জাস্ট সুপ্রিম কোর্ট অফ জুডিশিয়ারি। তিনি বললেন সাধারণ সাহেব অত্যন্ত ভালো আইনজীবী, পার্টিকুলারলি এখন
ফৌজদারি মামলায় বাংলাদেশে টপ ওয়ান অফ দ্য টপ আইনজীবী সাজান সালিশও আছি, ওনাকে আমি বিচারক হিসাবে পেয়েছি এবং এসব পরিচয় অনেক বেশ কত বছর আগে 15 আমি বুঝে দিতে পারি। তবে ইন্টারেস্টিং, আমি চট্টগ্রাম গেছিলাম পার্ক কাউন্সিলের ক্যাম্পিং করতে। এখন ক্যাম্পিং করতে সারা দেশে প্রায় প্রায় 45,000 ভাইয়ের ছিল একই দিন গোটা পার্ক কাউন্সিল ক্যাম্পিং করতে গেল। তো এখানে এখন এক আইনজীবী বলল, স্যার আপনি যাদের ক্যাম্পিং করতে সময় আছে স্যার, আপনি টাকাটা ভোট করে দেবেন। এখন ভোট চাইতে বললেন না, প্রার্থী তো খুব অসহায়, তো যা বলে ভোটাররা তাই করতে হয়। এখন ওনার কোর্টে গেলাম, মামলাটা এরকম ছিল, একটা অজ্ঞাত নাম লাশ পাওয়া গেছে ডোবাতে, লাশের চাপ হয়ে গেছে, প্রায় 1 বছর বেশি হয়ে গেছে, পুলিশ কিন্তু তদন্ত রিপোর্ট দিচ্ছে না। এর মধ্যে একজনকে সন্দেহ অ্যারেস্ট করছে, বারবার তার জামিন চাচ্ছিল, উনি জামিন দিচ্ছিল না। আমাদের সাধারণ সদস্য আমি নিশ্চয়ই পড়লাম, পড়ে বললাম যে 1 বছর হয়ে গেছে, পুলিশ এখনো বাইর করতে পারে না এই লোকটাকে, চামড়া তো উঠে গেছে আসলে। এই লোকটা বাঙালি ছিল নাকি ইন্ডিয়ান ছিল নাকি আফ্রিকান ছিল নাকি সাদা হোয়াইট কেউ আর ইউরোপিয়ান ছিল, সেটা বলে আইন তদন্ত করে বের করতে হবে। কিন্তু ওই লাশের সহ্য পাইছে, লাশের মানে লাশ যে করছে তার পাইছে, যতদিন বিচার হয়ে যায়। আপনার একটা লোক থাকতে পারে, এই লোকটা এই লোকটা মারা গেছে, এই লোকটা মারতে পারে, সন্দেহ করছে লোকটা আইনজীবী হয়ে না, আর পুলিশ একজন সন্দেহ করে অ্যারেস্ট করে রাখবে, পুলিশ আইনজীবী করতে পারেনি, তো সে জেল থাকবে। প্রথম তো 1.5 মাস পেয়ে পারছেন নাকি, সেই লোকটার আইডেন্টিফিকেশন নেই, তার সেই এই লোকটা এই কারণে তার সহ্য থাকতে পারে, সে তারা মারতে পারে, কি করতে পারে, যে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লোকটাকে এতে আইনজীবী করতে পারেন। তো উনি বললো, আমার কাছে কয়েকবার জামিন চাইলো, এই কথা কি বললো না যে পুলিশ লাশ আইনজীবী করতে পারেনি, লাশের সত্যি বাইর করছে, অ্যারেস্ট করছে পুলিশ। তো উনি জামিন দিয়ে পরবর্তী পর্যায়ে পর্যায়ে আমি গেলাম, আমি খারিপুর খবর এমপি, এখন বউ এমপি হয়েছে, তারপর শিরিন সুলতান এমপি, দুজনে এমপি হয়েছে। সে একবার গ্রেপ্তার হলো টাকা থেকে। এখন শিরিন সুলতানা আমার বাসে এসে একদম অফিসের খুব চাপ দিচ্ছি, চাকরি যেতে হবে। তো থার্সডে ছিল, আমার এলাকায় প্রোগ্রাম চলে সবাই যেতে, তোমার ওখান থেকে করে তারপর এলাকায় চলে যাবো। ওইখানে লোক নরসিংদীপুর জেলা জজ, সেশন জজ, একদম লয়ার একটা, সবাই সাবমিশন ব্যাচপত্র আছে। উনি আমাকে দেখে বললেন যে ব্যবসা আমাদের আমি চিনি, যে আপনার চিনেন কিনা ভালোভাবে। উনি চট্টগ্রামে একটা মামলা এইভাবে আন্দোলন করছিল, উনি আসে কি আন্দোলন দেখি না, আপনার দেখেন, আপনার শেষ করেন, উনি আন্দোলন করেন। এনি কেস আমার আন্দোলনের পরেই উনি জামিন দিয়েছেন। ও তাকে এখন প্র্যাকটিস হিসেবে খুব ভালো করছিল, খুবই ভালো করছেন প্র্যাকটিস, খুব ব্যস্ত, লাকি আর কি। ওদিকে চাকরি করলেন, পেনশনে পাইতেছেন, আবার এখানে ওই 1% পেনশন পান, উনি হাফ বেলা কি তাতে বেশি ইনকাম করেন। এগুলো তার সাথে সাপ্লিমেন্ট কথা বললাম, তার বেশি প্রথম আপনি ইথিক কাজ করবো। ইথিক্যালি আমরা কিন্তু আইনজীবীরা প্র্যাকটিস করার আগে অ্যানিমাল হওয়ার সময় আমরা ওথ শপথ দিই, আমরা ওথ। আপনি একজন আইনজীবী ওথ দিবেন
কিন্তু কোর্টে আপনি আপনার সম্পত্তি থাকবেন না, সামাজিক জীবনে সম্পত্তি থাকতে হবে, সোশ্যাল লাইফও সম্পত্তি থাকতে হবে। আমি কোর্টে খুব ভদ্রলোক স্ট্যান্ডার্ড মেনটেন করলাম, ভদ্রলোক বাইরে গিয়ে আমি রিক্সা লোক আড্ডা মারলাম বা খারাপ ভাগ্যের লোক সব গিয়ে বা তাদের সঙ্গে আড্ডা মারলাম, তা হবে না। যে আমি কিন্তু একটা ভেরি ডিগনিফাইড সোসাইটি মেম্বার হলাম, হাম্বল সোসাইটি মেম্বার হলাম এবং অনারেবল সোসাইটি মেম্বার হলাম। ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে আছে প্রথম আমি আমেরিকান এমবিসি গেছিলাম ভিসার জন্য। বলে হোয়াট ইউর প্রফেশন? আমি লয়ার, ব্যারিস্টার লয়ার। বলে I'll ask you some questions. You are a lawyer, you know, you must know that lawyer under oath all the times. I say no. Whatever you say, under oath you will say, is it correct and true? That I know. Because আমরা ইংল্যান্ডে ছিলাম, পড়া করতে গেছি, সে পড়াই, এগুলো পড়াইছে ওদেরকে। সো বাইরেও কিন্তু লয়ারের কিন্তু আন্ডার ওথ থাকে। বলে না আমরা নামাজ পড়ি, ওযু করি, আমরা ওযু অনেকে সারাক্ষণ ওযু রাখে, নামাজে কোনো নাও করতে পারে। সঙ্গে ওযু করে থাকতে হবে আর কি, মুসলিমের যে ওযু করি ওযু থাকতে হবে। লাইফ এটা কঠিন জীবন, and you have to maintain it, no choice. বাজার করতে গেলেন, ধান কাজে গেলেন, কোট কাজে গেলেন, নাকি কি জানি কলার করে গেলেন, নো, not allowed. You're misusing your position. You're misusing your position. Other sense, you know, you are a court officer. এটা যদি বাইরের লোক এসে ফাইল ধরে, যদি কোর্টের ফাইল ধরলে কিন্তু সে ইলিগাল, ডিএলই করে ফেলছে, সে অপরাধ হবে। একজন লয়ার কিন্তু সে কোর্ট যার সাথে ফাইলটা দেখে রাখবে, বিকজ ইয়ার কোর্ট অফিসার, কোর্ট কিন্তু যে আপনাদের জামিন হয়েছে যেন লয়ার ইয়ে লাগে, জামিন নেওয়া লাগে, বিকজ লয়ার হ্যাজ ডিফারেন্ট ফুটিংস। এটা মাথায় রাখতে হবে। আর এই পেশায় কিন্তু হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। বাংলাদেশে কিন্তু আমাদের একটু ডিফিকাল্টির সাথে বার কাউন্সিলে আমরা কিন্তু কোনো অ্যাসিস্ট নেই। আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই, কত লয়ের দরকার আমাদের দেশে এই বছর, কত হলে আমাদের পাস করার দরকার, অ্যাসিস্টমেন্টের মধ্যে নাই। তো আশা করি সেটা সবসময় তুলতেছি, আশা করি 100 সেটেল হবে যে আমাদের হ্যাঁ এই বছর দরকার আমাদের 3000 লয়ার, ওদের সারা বাংলাদেশে 1500 বা 1000 লয়ার মারা যাবে, আর আরও 2500-3000 লয়ার দরকার হবে বা 4000 লয়ার দরকার হবে। একটা অ্যাসেসমেন্ট থাকা উচিত, নাহলে কিন্তু এটা ফ্লাডেড হয়ে যাবে। এমনি কেস এত লয়ার আছে, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবে, ভালো লয়ার খুঁজছে। এবং আমি তো নিজেও ইংল্যান্ডে পড়ালেখা করছি, বায়োটো ডিগ্রি করেছি, জড়িত ছিলাম লিগাল প্রফেসরের সাথে। আমার ছিল লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি লাভ করেছে, এই এলএসসি স্টুডেন্ট ছিল, নিউ হচ্ছে লন্ডনে ডক্টর ছিলেন। সেখানে কিন্তু ব্রিটিশ লয়াররা ইনকাম করে, এভারেজে বাংলাদেশের ভালো লয়াররা তার থেকে বেশি ইনকাম করে। সাধারণ সাহেব যাই ইনকাম করে না, বা এই ধরনের লয়াররা যাই ইনকাম করে, অনেক ব্রিটিশ লয়ার ইনকাম করতে পারে না, কারণ বাংলার লয়ারের শর্ট, ভালো লয়ারের শর্ট, লয়ার অনেক আছে, কতগুলো দিক আছে, কত বললে আপনার dealing with the clients, knowing the law, dealing with the clients, very important. Presentation before the court,
এটা প্লিজ অনেক ভালো ভালো লয়ার আছে, অনেক জ্ঞানী লয়ার, তারা কিন্তু প্র্যাকটিসের সফল না, কিন্তু অনেক ভালো জানে, ভালো অনেক বুদ্ধি আছে। আবার অনেক লয়ার ওদেরকে জাপ করায়, কিন্তু ওনারা নিজেরা মামলা করতে পারে না, ওনার ক্লায়েন্টও নেই। আপনার প্র্যাকটিস চাইলে পাবেন আপনি। বাংলাদেশে কেন টাকা বেশি দেয় মানুষ? ভালো লয়ার খুঁজে, সিভিল লয়ার খুঁজে, ভালো লয়ার, ক্রিমিনাল ভালো লয়ার খুঁজে, কম্বাইন লয়ার খুঁজে। এই জন্য ভালো লয়ার হতে হবে, ভালো লয়ার হতে হবে। আমাদের লয়ারদের কত ডিগ্রি ঠিক আছে, আমি প্রায় বলি কিন্তু অনেক টাকার মালিক হতে চান, অ্যাসুরের মালিক হবো আমি, বড় ব্যবসায়ী হবো, সালমানের ফ্রন্ট হবো। নো, এটা তো এই সেই জায়গা না, ধনী লোক হবে, এটা সেই জায়গা না। কারো যদি ইচ্ছা থাকে, নিয়ত থাকে, আমি ধনী লোক হবো, আমি পেশা করে চলে যাবে, টাইম বললি সময় নষ্ট করবেন না। আপনি ডিগনিফাইড পারসন, রিপোর্টেড পারসন হবে, তালিকাতে থাকবেন। ধনী লোক হবেন সেই জন্য আপনি আশা করেন না, কিন্তু এখান থেকে সম্মানিত লোক হবেন সেটা তাইলে ঠিক আছে, তারাই আশা করে, তার থাকেন নেই পরে ফার্স্টে হয়ে সবগুলো হারাবেন। না হয়তো পারেন ভালো লয়ার, না হয়তো পারেন ধনী লোক, ঠিক আছে। বিউটি আছে, যেমন ধরেন আমাদের ভালো লয়ার হলে চেয়ার আছে একটা, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী, একজন লয়ার গেল, চেয়ারে বলবে কে? তো সবাইকে উকিল সাহেব বসে বা ব্যারিস্টার সাহেব বসে। এই যে ডিগ্রির এই সম্মানটা কিন্তু অন্য কেউ পাবে না, পাবে। আমার 15-20 বছর আগের একটা অভিজ্ঞতা বলছি, নাম বলবো না, ক্লায়েন্ট নাম বলা উচিত না। ব্যাংকে বলতে জানা ছিল 130 কোটি টাকা, গ্রুপ অফ কোম্পানিজ, ব্যাংক মামলা করছে, রিট করবো কত না 5-6 রিট করবো। আমি ধরেন এই বললাম যে সন্ধ্যে আসছে ক্লায়েন্ট, তখন সিনিয়র ব্যারিস্টার মধ্যদেব ছিলেন, বলে তো খবর রাত্রে ডাক্তার কালকে করতে হবে। তো এইগুলো মামলা করতে হবে, ওর 4টে বেজেছে। ক্লায়েন্টের রাত্রে 11-12 বললাম যে আপনি চলে যান, আপনার সকালবেলা অ্যাফিড করতে আসছেন। আমি আমার রুমে কম্পিউটার কাজ করছিলাম, রাত 3টের দিকে সামনে যেখানে লাইনটা বসে লাইট অফ ছিল, 3টের দিকে এসে দেখি জানি সোফা শুয়ে আছে, 110 কোটি টাকার মালিক, কিন্তু সোফা শুয়ে আছে আমার ভাই। এই আপনি জানলেন ওর না বাসায় গেলে খারাপ না, ঘুম আসবে না, আপনি কাজ করছেন এখানে শান্তি আছে, শান্তি নেই, যে ক্লায়েন্ট শুয়ে দেখতেছে আপনার, হ্যাঁ ঠিক আছে, সে বিউটি ক্লায়েন্ট আপনার কাছে। আমি কখনো জানি না, আপনি আমার ক্লায়েন্ট দাওয়াত দেয়, সোনার কাছে দাওয়াত দেয়, তার দাওয়াত চাই না, ক্লায়েন্ট কোনো অফিসে চাই না। আমাদের সব শিকার ছোটা থাকলে দাওয়াত আড্ডা মারতে আমি কখনো চাই না। এমন বড় ব্যবসায়ী পরিচিত আছে, তাদের মানোয়ার মধ্যে বা গুলশান মারা দিতে যাচ্ছে, চাই না। আমি তোমার ক্লায়েন্ট নিয়ে আছে নাকি, আমি কেন যাবো? একটা মেনটেন আর অনেকেই কিন্তু সমস্যা হয়ে যায়, আপনাদের বুঝছেন নাকি? আপনাদের অনেকেই একটু বয়স টয়স হয়ে যেত, এসে থাকা দরকার, এখন নিজে প্র্যাকটিস শুরু করে। হ্যাঁ, এটা অনেকে লয়ার আছে, একা প্র্যাকটিস স্কুলে চলে। ভালো লয়ার হতে হলে কিন্তু আপনি শিখতে হবে, নিজে খুব একটা শিখতে পারবেন, আগাতে পারবেন না। আমি নিজে ব্যারিস্টারি পাশ করে আসলে বসে ব্যারিস্টারি খুব কম ছিল 93 সালে।
ব্যারিস্টার মন্দিরের সঙ্গে জয়েন করছি, 18 বছর তার সঙ্গে কাজ করছি, 18 years। তো এখানে আমাদের চেম্বারে অনেক কাজ করছে, প্রায় 7-8 জন লয়ার কাজ করছে, ব্যারিস্টারের কাজ করছে। এখন কি একবার ডাইমেনশন, এক ধরনের মামলা, সিনিয়র লয়ার হলে অনেক ধরনের মামলা আসে, ক্রিমিনাল আসতেছে, সিভিল আসতেছে, রিট আসতেছে, কোম্পানি আসতেছে, ব্যাংকিং আসতেছে, একটা বলে একটা ডাইমেনশন। একটাকে সাধারণ দেখে জানি বললেন জানি আমি যে খেয়াল ছিলাম যে আমাদের গাইড মিয়া বলছে মানুষ যখন চেহারা মিলাবে না, মিল নাই, কোন মানুষের চেহারা মিল নেই, কিন্তু মানবানের কিন্তু ফ্যাক্ট এবং ক্যারেক্টার কিন্তু মিল নেই। বললে আইডেন্টিটি বলতে পারবেন না, সিনিয়র বলতে পারবেন, কাছাকাছি। আমরা বললেন ওকে ওর উপর মতো মনে হয়, কাছাকাছি বলতে পারবেন। এই যে ডাইমেনশনটা আপনি হ্যান্ডেল করতে হবে, প্রতি সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। আপনি যদি এক্সপ্রেস না হয় যদি আপনি হ্যান্ডেল করতে পারবেন না, একবার যে ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। আর অনেকে এনরোল হওয়ার পর আচ্ছা শুরু করতে পারবেন প্র্যাকটিস, 2-4-5 দিন একটু ঘুমাই গিয়ে কাজ করি, বিদেশ থেকে ঘুরে আসে, সেটা করি। তারপর যেটা বেসিক শিখবেন সেটা 5 বছর সেটা শিখতে পারবেন না। বেসিক জিনিস শিখতে হয়, প্রথম দেশ শিখতে হয়। এখানে অপশন আছে, যারা বড় লয়ারে যান, আপনি কি ব্যারিস্টার রফিকুল্লাহ হবেন নাকি ব্যারিস্টার আবুল হাসান হবেন? আবুল হাসান কিন্তু সেই আমাদের লয়ার ব্যারিস্টার, উনি প্র্যাকটিস করেননি, ঠিক আছে? সালাম বাংলাদেশের ভালো নাম করা রাজনীতি, উনি প্র্যাকটিস করেননি। আর রফিকুল্লাহ সাহেব, he was the best lawyer in the country. তার সঙ্গে অনেক মামলা করার সুযোগ, সিনিয়র করে মামলা করার সুযোগ হয়েছে। এই জন্য আপনার যদি সিনিয়র সঙ্গে কাজ করে ভালো হবে, কষ্ট হবে, কিন্তু তাহলে আপনি ভবিষ্যতের জন্য ভালো হবে। বুঝে বললেন লয়ার আছে অনেক, ভালো লয়ার খুঁজে পারে, ভালো লয়ার খুঁজে পেলে কোনো ক্লায়েন্ট আছে যা চায় তাতে বেশি টাকা দেয়। আমি প্রায় বলি একটা কথা, আমি নতুন আসছি জাসির মুস্তফা কামাল পরবর্তী প্রধান বিচারপতি হয়েছিলেন, এই প্রায় গল্পটা প্রায় বলি না। আমি তো নতুন প্রথম বছর আপনাদের মধ্যে লন্ডন থেকে পড়ালেখা করে আসলাম, আবার বউ আছে, ছোট বাচ্চাটা আছে, যে আমার ছেলে সাকিব মাহমুদের সাথে ভালো করতে পারবো। আর সেখানে 5% খুব কম ছিল, 8% 5% ছিল ব্যারিস্টার। আমি ওই বছর 1 পাস করছি বাংলাদেশে। তো মনও খারাপ, কেমন নেই, এত পড়ালেখা খরচ করলাম, বন্ধ নাই। তবে জাস্টিস মুস্তফা কামাল আমাদের প্রোগ্রাম ছিল, বললাম স্যার নতুন লয়ারদের সাথে বিষয়টা বলেন, তাই বলবো ঠিক আছে। উনি উনার বক্তব্যের লাস্টে বললেন যে মাহমুদ্দিন খোকন বললেন নতুন লয়ারদের সাথে বলা, আমি কত স্টেপের কথা বলবো, এইগুলো আপনার চেষ্টা করে ফলো করতে। সেটা কি জানেন, ভেরি ইন্টারেস্টিং, আমার জীবনে ফলো করতে। The beginning of your profession, or the first stage of your profession. No work, no money. You have to accept it. Next stage, second stage, little work, little money. Third stage, more work, little money. Fourth stage, more work, more money. Our last stage, no work, only money. That is the moment আমাদের সাধারণ সাহেব আছে না, কোনো কাজ দরকার নেই, সেই দুনিয়ায় নিয়ে আসছে না না, এই তো এটাই দেখে অভিজ্ঞতা, তাদের ভাস্ট অভিজ্ঞতায় কিন্তু একটু দেখলে কিন্তু রাখছে। This is the stage you have to follow. আমি কিন্তু বিগিনিং থেকে কিন্তু জীবনে আমি এটা ফলো করছি।
ডোন্ট ট্রাই টু জাম্প। আপনি নতুন শুরু করলেন প্র্যাকটিস, জামিনে 15,000 1 লাখ টাকা পেয়ে গেলেন, 2-3 দিনের মামলা পেলেন, তারপর কিন্তু আপনি ছোটবেলা করতে ইচ্ছে করবে না। আপনাদের চেয়ে বড় মামলা দরকার, মেসিতে ঘুষ দিতে হবো কিছু, আমি ঘুষ দিতে আমি দিতে হবো, এই লাইনে চলে গেলেন, কিন্তু আপনার প্র্যাকটিস হিসাবে ছিলেন না। ওই লাইন চলে গেলেন আর আপনি বেরোতে পারবেন না। কিন্তু তা আপনার ধরেন লয়ার হিসাবে আপনার স্টেজগুলো ফলো করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আমি মনে করি জাস্টিস মুশতাক কামালের স্টেজগুলো ভেরি ইম্পর্টেন্ট গাইডেন্স আমার জীবনও ছিল। আমি মনে করি আপনার উপকৃত হবে এই গাইডেন্সটা। আর হক লকের একাডেমি তো আমি জানাচ্ছিলাম অ্যাকচুয়ালি এই একাডেমির সম্বন্ধে। এখানে 17,000 উপরে লয়ার আপনার পাস করছে, লয়ার হয়েছে, অনেকে জুডিশিয়ারি চান্স পেয়েছে, অনেক হাইকোর্টে আসছে। আমি মনে করি শুধু ট্যাক্স বার আছে অনেকে, আমি মনে করি এটা অনেক ছোট সুযোগ করি, অল্প কিছু করেছে। ঢাকা ইউনিভার্সিটি পাস করে আসছে, লন্ডনতে 12 করে আসছে, এমসিবিতে ফিল করতেছে। গাইডেন্স দরকার, গাইডেন্সটা দিচ্ছে পপুল একাডেমি। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা এইসব দায়িত্ব না, বার কাউন্সিলের অনেক দায়িত্ব বার করার দরকার ছিল, কিন্তু বার কাউন্সিলের সেই দায়িত্ব করতে পারছে না। অ্যাটলিস্ট হক একাডেমির মতো, নুরুল হক একাডেমির মতো সেই দায়িত্ব পালন করছে। এবং ইনশাল্লাহ আপনারা সবাই আশা করি যে পেশাজীবী হবে, সবাই ভালো লয়ার হবে আশা করি। যে ক্লায়েন্টরা বিচার পাচ্ছে যে ভালো লয়ার খুঁজে, নিশ্চয়ই আশা করি যে এখানে অনেককেই সে ভালো লয়ার হিসেবে তারা পাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আপনারা ভালো থাকেন এবং মনে হয় আমরা শিখতে হবে। আপনার লয়ার কিন্তু লজ্জা নেই শিখতে, ক্লার্ক অনেক কিছু জানে, কেন্দ্র করে তার জানেন, জুনিয়র জানে, সিনিয়র জানে। আমার বন্ধু ব্যবসা বন্ধুদের আমি আমার সিনিয়র বন্ধুদের খবর ধরে গাইড একটা অ্যাডভাইস করি, যা শিখবে এটা তোমার নিজের, যেখানে যা শিখবে তোমার নিজের। আপনি যেখানে যা শিখবেন কিন্তু আপনার নিজের, এটা কিন্তু মালিক হয়ে গেলেন আপনি, কম্পিউটার আপনার হয়ে গেলে কিন্তু কম্পিউটার রাইট হয়ে গেছে আপনার। ফিউচারে ইউ কুড ইউজ দিস ওয়ান, দিস নলেজ এক্সপিরিয়েন্স। তো মাথা রাখবেন, হার্ড ওয়ার্ক করে বিক্রি করে বলছিলেন না। এখন আমার জীবনে ইন্টারেস্টিং কন্ডিশন আমাদের সময় তো আর কে বলতে পারছেন না কীভাবে লন্ডনে পড়ালেখা করতে হবে। 98 সাল থেকে 93 সাল থেকে মাত্র 12,000 ব্যারিস্টার পাস করেছে বাংলাদেশে। তো কে বলতে সে আগের সিস্টেম একদম পরে জানতো। তো আপনার আমরা তো ভর্তি হতেও সময় লাগছে সিস্টেমটা বুঝতে আর কি। আপনার ধরেন এখানে শুধু ব্যারিস্টার হইলে যে আপনি ভালো ভালো হবেন তা না, নট নেসেসারি। এখানে খোদা মাহমুদ্দিন সাহেব বাংলাদেশের নাম করে রয়েছে, উনি ব্যারিস্টার ছিলেন। Academic life is one thing. Practical life totally different. Totally different. আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করলাম, সঙ্গে এমবি পাস করলাম, মনে করলাম তো ব্যারিস্টারি পড়বো। পরে দিন এগুলো কোনো কাজ নেই, গ্র্যাজুয়েশন চলে, ওই লেভেলে চলতো। এসে 1 বছর আসলাম ব্যারিস্টার হয়ে, এসে রিয়েলাইজ করলেন যে আমার প্রতিষ্ঠান আসলে ছিল, কিন্তু বেশি দেরি হয়ে গেছে, এমনি 5-6 বছর আগে বসেছিল। আমি একবার বললাম সবাই জায়গায় দেখলাম না, লয়াররা 7-8 ঘন্টা 9 ঘন্টা কাজ করে, বেশি কাজ করে না। আমি নিজে নিয়ে আগে চিন্তা করলাম, আচ্ছা আমি যদি 16 ঘন্টা কাজ করি পার ডে, তাহলে আমার তো 5 বছর কাজ করে 10 বছর কভার হয়ে যাবে। Then I will start to work 16 hours a day. এবং যে ওই এজ কভার করার জন্য কিন্তু, এবং এখনো সে বছর রয়ে গেছে।
আমাদের চেম্বার বোধহয় ঢাকা শহরে বোধহয় এই রাজধানীতে একটাই চেম্বার ধরতে গেলে হোল নাইট খোলা থাকে, হোল নাইট খোলা থাকে, সেটা মাহওয়ার্ড কোম্পানি। এখানে যে আপনি ধরেন হার্ডওয়ার্ক করতে হবে সফলতার জন্য। কে কি বললো না বললো, ডোন্ট কেয়ার ফর দিস, ফোকাস করবেন আপনার পেশাকে। দাওয়াত আমাদের থাকে না, প্রতিদিনে দাওয়াত থাকে, কিন্তু আমি ক্লায়েন্ট ফলে দাওয়া করছি, বিকজ লয়ের কতগুলো ব্যাপার আছে। আপনার চেম্বারটা চেষ্টা করবেন এক জায়গায় রাখতে, সব শব্দ একটা ক্লায়েন্ট আজকে আসছে, আপনার 3 বছর পরে আসবে, এই শুধু ঠিকানা বুঝতে আপনাকে প্যাড করবেন, প্যাডের জন্য মনোগ্রাম দিতে গেলেন 1 ঘন্টা চেষ্টা করবেন, বুঝছেন, 2 বছর 3 বছর পরে আসবে। আর আপনাদের কাজ সফলতা শুনেন না, পরিশ্রম করে দেবেন, একদম আপনার কোনো কষ্ট হবে না, এবং গাড়ি চালাতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, ভালো করতে পারবেন, ভালো স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে হবে শুনে। কিন্তু তারপরে আমি বলবো যে হার্ডওয়ার্ক করতে হবে, যাচ্ছি বুঝতে পারবেন, ওই 5 হ্যাঁ ফলো করবেন, আশা ব্যক্ত করে আপনার সকলের অভিনন্দন জানিয়ে মঙ্গল কামনা করে আমাদের নৌলক সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সৃষ্টি খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি এক কথারে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, নোয়াখালী 1 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, এবং একাধারে দীর্ঘ সময় যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 8 বার নির্বাচিত সাধারণ সম্পাদক, একই সাথে 2 বার নির্বাচিত সভাপতি, এবং এবারও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন আগামী 13 ও 14 তারিখ। আপনাদের দোয়া ও শুভকামনা পদপ্রার্থী তিনি ঢাকা বা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নীলদল থেকে 1 নম্বর ব্যালটে তিনি সভাপতির পদে লড়বেন। আপনাদের সবার কাছে আমরা হকল একাডেমি থেকে এবং আমাদের এই অনুষ্ঠান স্থলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে তার জন্য শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি। একই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে আরও 2 জন অতিথি ছিলেন, যিনি অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্যার, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। উনিও এই বছর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে উনি সাধারণ সম্পাদক পদে উনি প্রার্থী হয়েছেন। এছাড়া সদস্য পদে 5 নম্বর ব্যালটে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার তানজিদ সিদ্দিকী স্যার, তিনিও আজকে আমাদের অতিথি। তো সবার জন্য আমরা দোয়া কামনা করছি, আপনারা করতালির মাধ্যমে তাদের এই শুভ অভিনন্দন করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছে, যাকে ছাড়া আমাদের আজকের সভাপতি এবং হকল একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল হক স্যার অনেকটা অচল। তিনি কে হতে পারেন? তিনি জি চেয়ারম্যান স্যার ছাড়া, আসলে চেয়ারম্যান ম্যাডাম ছাড়া আমাদের প্রতিষ্ঠাতা আসলেই অচল। আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি চেয়ারম্যান ম্যাডামকে মঞ্চে ডেকে নিচ্ছি হকল একাডেমির সম্মানিত চেয়ারম্যান বুশরাত নাসুমা নিপা ভাবিকে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ভাবিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং মাহিমকে অনুরোধ জানাচ্ছি ভাবিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। মাহিম, হকল একাডেমির শিক্ষার্থী মাহিমকে অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি করতালির মাধ্যমে ভাবিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। অতিথিদের পিছনে বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন, আমরা বলবো আপনারা সময় পাবেন যথেষ্ট, তাদেরকে স্টেজ থেকে নামার জন্য অনুরোধ করছি। আমরা এ পর্যায়ে সম্মাননা স্মারক বিতরণ করব। সম্মাননা স্মারক বিতরণের শুরু করছি আমরা, এবং এর পরপরই আপনারা রেডি হন যারা সিরিয়ালে ছিলেন।
আশা করি আপনারা ধীরে ধীরে এগিয়ে আসবেন। আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। প্রথমে অতিথিদের সম্মাননা স্মারক বিতরণ হবে। সম্মাননা স্মারকটি দেওয়ার জন্য প্রথমে অভিভাবক সম্মাননা স্মারক দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করছি হকলা একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল হক স্যার এবং আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন হকলা একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল হক স্যার এবং আজকের প্রধান আলোচক মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলাম স্যার। মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলাম স্যার। আচ্ছা, প্রধান অতিথির অনুমতিক্রমে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলাম স্যারের হাতে প্রথমে সম্মাননা স্মারক তুলে দিচ্ছি। মাননীয় বিচারপতি এবং আজকের প্রধান আলোচক মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলাম স্যার। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলাম স্যারকে প্রধান অতিথি এবং আজকের সভাপতি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এবং এ পর্যায়ে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান আলোচক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক স্যার এবং প্রধান আলোচক বিচারপতি মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলাম স্যার সম্মাননা স্মারক তুলে দিলেন। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাহজাহান সাজু স্যারকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি এখানে অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র জেলার অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, ইন্টারন্যাশনাল জজ ইউএন, জজ কোর্ট অফ আপিল ইউএন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এস এম শাহজাহান স্যার, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এস এম শাহজাহান স্যারকে আইনের জগতের এই জীবন্ত কিংবদন্তি স্যারকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী স্যার। সম্মাননা স্মারক গ্রহণ করছেন। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন হকলা একাডেমির চেয়ারম্যান ম্যাডাম বুশরাত মাসুমা নিপা ভাবি। আমি ভাবিকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। গ্রহণ করছেন অ্যাডভোকেট নোমান ইবনে বাশার, সম্পাদক আইনের বাতিঘর। সম্মাননা স্মারক গ্রহণ করছেন অ্যাডভোকেট নোমান ইবনে বাশার, সম্পাদক আইনের বাতিঘর। যে কেউ সম্পাদক হতে পারতো। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আজকের অনুষ্ঠান উদ্যোক্তা, হকলা একাডেমির প্রতিষ্ঠাতা, হকলা একাডেমির যিনি প্রাণ ভ্রমরা এবং হাজার হাজার আইনজীবী গড়ার কারিগর, সহকারী জজ গড়ার কারিগর এবং শিক্ষার্থীদের অত্যন্ত প্রাণপ্রিয় অ্যাডভোকেট নুরুল হক স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের সকল অতিথিবৃন্দ স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। আচ্ছা, এ পর্যায়ে
এই পর্যায়ে সহকারী জজ এই পর্যায়ে হকলা একাডেমি থেকে যারা সহকারী জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছেন, তার ভিতরে অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিভিল জাজ মোহাম্মদ মোতালেব হোসেন। আমি মোতালেব হোসেনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণের জন্য। আমরা করতালির মাধ্যমে জনাব মোতালেব হোসেনকে ক্রেস্ট গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মোতালেব হোসেন, যিনি সিভিল জজ হিসেবে বর্তমানে ঢাকা জজ কোর্টে কর্মরত রয়েছেন, তাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকে আমাদের অতিথিবৃন্দ, যিনি হকলা একাডেমি থেকে উত্তীর্ণ হয়েছেন, পড়াশোনা করেছেন এবং একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী। এ পর্যায়ে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় হকলা একাডেমি থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, প্রথমে ডেকে নিচ্ছি শরীফ মিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর রয়েছেন এমডি আকরাম হোসেন, এরপর রয়েছেন মিন্টু কুমার সরকার। হাইকোর্ট পারমিশন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে মঞ্চে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। মিন্টু কুমার সরকার, এমডি তৌফিকুর রহমান,